আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি বিপাশা মজুমদার। শুরুতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। উপজেলা নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত, অংশ নিতে পারবেন জামায়াত নেতারাও। দ্বিতীয় দফায় ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ ২৭ ফেব্রুয়ারি। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক হামলা বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বললেন, সন্ত্রাস দমনে যতটা কঠোর হওয়া দরকার ততটাই হবে সরকার। সংখ্যালঘু নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তদন্তে 4টি কমিটি গঠন বিএনপির। নেতারা বললেন, দলকে দুর্বল করতেই আটক শীর্ষ পর্যায়ের নেতৃত্ব। সরকারকে সংলাপের তাগিদ এবার চীনের। বেগম জিয়াকে উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান যোগাযোগ মন্ত্রীর। নাসিম বললেন, সংলাপের কোনো সুযোগ নেই। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাখে 24 ঘন্টা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবার বিস্তারিত সংবাদ। দ্বিতীয় ধাপে দেশের ১১৭ উপজেলা নির্বাচন হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ গতকাল বিকেলে তফসিল ঘোষণা করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাচনেও অন্যান্য বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী। নির্দলীয় নির্বাচন হওয়ায় জামায়াতের যে কেউ এ নির্বাচনে অংশ নিতে পারবেন বলেও জানান তিনি। রিপোর্ট শারমিন ইব্রাহিমের। প্রথম পর্যায়ের ১০২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার ৪ দিনের মাথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসে কমিশন। এতে পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন। বৈঠকে পাওয়া তথ্য পর্যালোচনা করে আরও ১১৭টি উপজেলা নির্বাচন ফেব্রুয়ারিতে করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার জানান, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ সময় ২ ফেব্রুয়ারি, বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ১১ ফেব্রুয়ারি এবং ভোট নেওয়া হবে ২৭ ফেব্রুয়ারি। উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের কথাও জানান সিইসি। অতীতকালে একটা নির্বাচন করে এসেছি, সেখানে আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো না, অনেক সহিংসতার সম্মুখীন হতে হয়েছে, আমাদের অনেক লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্য আমরা তাদের কাছ থেকে ভালো করে খবরাখবর নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গতবারের মতন সেনাবাহিনী এবারও আমাদের সহায়তা করবে। উপজেলা থেকেই টহল দিবেন, করবেন সেনাবাহিনী, তারপর অন্যান্য বাহিনী। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় উপজেলা নির্বাচনে জামায়াতের অংশগ্রহণে কোনো বাধা নেই বলেই মনে করছেন তিনি। এখানে তো কোনো অফিসিয়াল সমর্থন লাগে না, এখানে যে কেউ দাঁড়াতে পারে, কারণ তার তো কোনো প্রতীক নাই। প্রতীক তো তারই প্রতীক, সে তো স্বতন্ত্র, কাজেই কারো কোনো সাপোর্ট অফিসিয়ালি দেওয়া লাগে। সিইসি জানান, উপজেলা চেয়ারম্যানরা স্বপদে থেকে এই নির্বাচনে অংশ নিতে পারবেন, তবে সরকারি গাড়ি ও অন্যান্য সুযোগ সুবিধা না নিয়ে প্রচারণা চালাতে হবে তাদের। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আসন্ন উপজেলা নির্বাচনে এইচ.এম. এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও এরশাদের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার। বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এই কথা জানিয়েছেন রুহুল আমিন হাওলাদার। এ সময় তিনি বলেন, নির্দলীয় হলেও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের জন্য দলের প্রার্থী যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছেন। সেই সাথে ১০ম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ বিরোধী দলের সদস্য হিসেবে অংশ নেবেন বলেও জানিয়েছেন রুহুল আমিন হাওলাদার। সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনকারীদের শাস্তি হবেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এজন্য যত কঠোর ব্যবস্থা নেওয়া দরকার সরকার তা নেবে। যশোরের অভয়নগরে গিয়ে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, জনগণ বিএনপির ভোট বর্জনের ডাকে সাড়া দেয়নি বলে এমন সহিংসতা চালাচ্ছেন তারা। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি রাজেক জাহাঙ্গীর। সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের যেসব ঘটনা ঘটেছে, নতুন সরকার গঠনের পর ক্ষতিগ্রস্ত সেসব এলাকা পরিদর্শন শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সফর শুরু করেন যশোরের অভয়নগর দিয়ে। সফরের অংশ হিসেবে স্থানীয় শঙ্করপাশা হাইস্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন বিকেল ৩টার পর। এ সময় শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী নির্বাচন ঠেকাতে চেয়েছিলেন, পারেননি, আবার দাবি করেন আন্দোলনে সফল হয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে না এসে ভুল করেছেন বিএনপি নেত্রী। উনি নির্বাচন করেন নাই, এখন বুঝতে পারছেন ওনার ভুল, যে নির্বাচন না করে কত ভুল করেছেন। উনি ঠেকাতে চেয়েছিলেন, উনি ঠেকাতেও পারেন নাই। এখন আমি যদি বলি
গোলাপি রে গোলাপি, ট্রেন তো মিস করলি। উনি তো নির্বাচনে ট্রেন মিস করে গেছে। গোলাপি এখন আর ট্রেনে নাই, গোলাপি ট্রেন মিস হয়ে গেছে। তো উনি এখন কি বলবেন? উনি আমাদেরকে গোপালী বলে গালি দেন। আমি ওনাকে বলতে চাই, গোপালীরা কপালী হয়, কারণ জনগণ গোপালগঞ্জের মানুষের সাথে আছে, আর গোপালগঞ্জের মানুষ জনগণের সাথে আছে। তিনি বলেন, মানুষ খুন আর দুর্নীতিতে সফল হলেও আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ বিএনপি নেত্রী। সন্ত্রাস করে মানুষের শান্তি কেড়ে না নিতে আবারও আহ্বান জানান শেখ হাসিনা। জনগণ ওনার ডাকে সাড়া দেয় না, বিএনপি নেত্রীর ডাকে। উনি মানুষ পুড়িয়ে, স্কুল পুড়িয়ে উনি আন্দোলনে নাকি সফল হয়ে গেছেন। হ্যাঁ, মানুষ খুন করে সফল, দুর্নীতিতে সফল, জনগণকে সম্পৃক্ত করতে সফলতা অর্জন করতে পারে নাই। এর আগে সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার ও ক্ষতিগ্রস্ত মালোপাড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে মতবিনিময় অনুষ্ঠানে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সহায়তার আশ্বাস দেন শেখ হাসিনা। আমরা দেশের মানুষের শান্তি নিরাপত্তার জন্য যত কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন হোক আমরা তা নেব। আর যারা এই ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে তারা এদেশে শাস্তি পাবে, এটুকু আমি আপনাদের নিশ্চিত করতে পারি। এ সময় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী। নির্বাচনের পর উদ্বেগ আর উৎকণ্ঠার জনপদে পরিণত হয় যশোরের অভয়নগরের এই মালোপাড়া। এখানকার মানুষের দিনের শুরুটাই হয় রাতের দুঃস্বপ্ন আর দুঃস্মৃতির বেড়াজাল ভেঙে। তবে সরকারের সর্বোচ্চ কর্তা ব্যক্তির আগমনে এই এলাকার মানুষের আস্থা কতটুকু অর্জন করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, অভয়নগর, যশোর। নির্বাচনের আগে পরে সহিংসতা, সংখ্যালঘু নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে 4টি কমিটি গঠন করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা জানিয়েছেন, নির্যাতনের ঘটনা তদন্তের পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিতে সুপারিশ আকারে প্রতিবেদন পেশ করবেন তারা। মিজানুর রহমান সবুজের রিপোর্ট। 5 জানুয়ারি নির্বাচনের আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে নির্যাতনের শিকার হন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। কোনো তদন্ত ছাড়াই এ ঘটনায় বরাবরের মতো রাজনৈতিক দলগুলো দোষ চাপিয়েছে একে অপরের উপর। তবে প্রকৃত ঘটনা অনুসন্ধানে এবার নিজেরাই তদন্তের ঘোষণা দিয়েছে বিএনপি। ক্ষতিগ্রস্ত অঞ্চলকে 4টি ভাগে ভাগ করে গঠন করা হয়েছে আলাদা কমিটি। সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা জেলায় তদন্ত কমিটির আহ্বায়ক দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এছাড়া কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর এবং চট্টগ্রাম জেলার ঘটনায় গঠিত কমিটির আহ্বায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ। নির্যাতনের কারণ এবং এসব ঘটনা কারা জড়িত সেটি খুঁজে প্রতিবেদন দেবে এসব কমিটি। যারা এই সমস্ত ঘটনার প্রত্যক্ষদর্শী তাদের সাথে আমরা কথা বলবো এবং আমাদের প্রতিবেদন আমরা দলের কাছে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে দাখিল করে দেব। আমরা গেলে প্রকাশ্য এবং গোপনে তদন্ত করে একটা রিপোর্ট আমাদের নেত্রীর কাছে উপস্থাপন করব। নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এএফএম আব্দুল হালিমের নেতৃত্বে গঠিত কমিটি কাজ করবে। সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় তদন্তের দায়িত্ব পেয়েছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী। আগের ঘটনাগুলোয় জড়িতদের শাস্তি না হয় সংখ্যালঘু নির্যাতন কমছে না বলে দাবি বিএনপির এ নেতার। অপরাধী যেই হোক না কেন, সে বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, যে দলেরই হোক না কেন, তাদের নাম সঠিকভাবে আমরা উপস্থাপন করব। রাষ্ট্রের দায়িত্ব পালনে ব্যর্থতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তা সংখ্যালঘু নির্যাতনের পেছনে দায়ী বলেও মন্তব্য করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের এ নেতা। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। অন্যদিকে দলের নেতৃত্বকে দুর্বল করতে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মিথ্যে অভিযোগে আটক করে রাখা হয়েছে বলে জানিয়েছে বিএনপি। নিজেদের ইচ্ছে মতো বিচার বিভাগ ব্যবহার করে সরকার ন্যায় বিচারের পথ ক্রমেই বন্ধ করছে বলেও অভিযোগ করেছে দলটি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন। তিনি বলেন, বিরোধী দল দমনে সরকার আইন নিজেদের মতো ব্যবহার করছে। অবিলম্বে বিএনপি নেতাদের মুক্তির দাবি জানিয়ে রাজনীতির সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জানান আসাদুজ্জামান রিপন। গত 5 বছরে দুর্নীতি, দুঃশাসনের পর নতুন করে ক্ষমতায় এসে সরকার আস্ফালন করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই সম্পাদক। এদিকে রাজনৈতিকভাবে লাভবান হতেই সংখ্যালঘু ইস্যুকে কাজে লাগাতে চাইছে রাজনৈতিক দলগুলো। তবে সংখ্যালঘুদের উপর হামলার দায় ও তাদের নিরাপত্তা নিশ্চিত রাষ্ট্রকেই করতে হবে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষরা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে না, নষ্ট করছে রাজনীতিবিদরা।
এতে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ইতিহাস হুমকির মুখে পড়েছে। বক্তারা আরও বলেন, সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করার প্রবণতা বন্ধ করতে না পারলে এ সমস্যার সমাধান হবে না। সংখ্যালঘুদের উপর হামলার বন্ধে সামাজিক বন্ধন বাড়ানোর উপরও জোর দেন বক্তারা। সংলাপের স্বার্থে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তবে আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মনে করেন, বিএনপির সঙ্গে সংলাপ বা আলোচনার কোনো সুযোগই আর নেই। এদিকে দু দলকে সংলাপের তাগিদ দিয়েছে চীন। সাইমুল হকের রিপোর্ট। যোগাযোগ মন্ত্রণালয়ে চীনা রাষ্ট্রদূত লি জুনের সঙ্গে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের বৃহস্পতিবারের বৈঠকে পদ্মা সেতুর চীনা কারিগরি প্রস্তাব এবং অন্য চীন সংশ্লিষ্ট প্রকল্প নিয়ে আলোচনার পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। চীন বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায়। মন্ত্রী জানালেন, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের কূটনীতিকদের মতো চীনও বিএনপির সঙ্গে সরকারি দলের সংলাপ চাইলেও তাদের চাওয়ার মধ্যে রকম ফের আছে। চায়না এখানে নির্বাচন নিয়ে কোনো কথা বলেনি। তারা বলছে যে একটা কনস্ট্রাকটিভ ডায়ালগ রাজনৈতিক দলগুলোর মধ্যে হওয়া উচিত দেশের স্ট্যাবিলিটি, দেশের উন্নয়নের জন্য। আবার মজিনা সাহেব যখন আমার সঙ্গে কথা বলেছেন, অথবা ব্রিটিশ হাই কমিশনার, তারা একটা নির্বাচনের লক্ষ্যে ডায়ালগ করার কথা বলেছেন। তবে ঠিক কোন বিষয়ে সরকার বিরোধী দলের সঙ্গে সংলাপ করতে চায় এ প্রশ্নের উত্তর না দিয়ে ওবায়দুল কাদের বলেন, সংলাপ হতে হবে খোলা মনে। বিএনপি চেয়ারপারসনের সাম্প্রতিক মন্তব্য সংলাপের পরিবেশের জন্য অনুকূল নয় বলে জানান তিনি। বেগম খালেদা জিয়া যদি আসতে চান, তিনি যদি সংলাপে অংশ নেন, আলাপ আলোচনা, তিনি যে কোনো প্রস্তাব, খোলা মন নিয়ে আমি কেন বললাম, যে কোনো বিষয় নিয়ে আলোচনা, আলাপ আলোচনার পরিবেশটা যাতে নষ্ট না হয় উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে, সেটা বিএনপিকে নিশ্চিত করতে হবে। এদিকে 14 দলের বৈঠক শেষে জোটের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির সাথে সংলাপ কিংবা আলোচনার আর কোনো সুযোগ নেই। যখন একটি পার্লামেন্ট নির্বাচন হয় 5 বছরের জন্য নির্বাচিত হয়, তাই না? 5 বছর আমরা নির্বাচিত হয়েছি, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আর এখন তো আর সংলাপেরও সুযোগ নাই, আর অন্য কিছুর সুযোগ নেই। নির্বাচন যখন হওয়ার তখনই হবে। নাসিম সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বেঁধে দেওয়া সময়ের মধ্যে যৌথ বাহিনী সম্পর্কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাহার না করায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। অতীতের গ্লানি ভুলে আগামী দিনে প্রধানমন্ত্রীর সহযাত্রী হিসেবে সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। বৃহস্পতিবার হুসেইন মোহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়ায় শেখ হাসিনার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনেরও আশ্বাস দেন তিনি। বিবৃতিতে এরশাদ বলেন, অতীতের সব গ্লানি ভুলে গৌরবময় অধ্যায়কে পথ ও পাথেয় হিসেবে ধরে নিয়ে আগামী দিনের পথ চলা শুরু করতে হবে। আর প্রধানমন্ত্রী সেই চলার পথে তাকে সহযাত্রী হিসেবে সঙ্গে নেয় সেই মর্যাদা রক্ষায় কাজ করে যাবেন এরশাদ। মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করে সেখানে হারানো জনশক্তির বাজার আবারও ফিরে পাবার আশাবাদও ব্যক্ত করেছেন এরশাদ। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতকে হঠাৎ বিএনপির এড়িয়ে চলাকে রাজনৈতিক কৌশল বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হলে বিএনপিকে স্পষ্ট ঘোষণা দিয়ে যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে তাদের দলীয় অবস্থান জানাতে হবে। বিএনপির সঙ্গে জামায়াতের জোটটি এই দলটিকে নিষিদ্ধের ক্ষেত্রে বড় বাধা বলেও দাবি করেন তারা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। দশম জাতীয় নির্বাচনের আগে 18 দলীয় জোটের সমাবেশগুলোতে জামাত শিবিরের উপস্থিতি ছিল সরব, কিন্তু নির্বাচনের পর সোহরাওয়ার্দী উদ্যানে 18 দলীয় জোটের প্রথম জনসভায় দেখা যায়নি জোটের অন্যতম শরিক জামাত ইসলামীকে। তাহলে কি বিএনপি জামাতের সঙ্গ ছাড়ছে? আওয়ামী লীগ নেতারা মনে করেন, জামাতের সঙ্গে বিএনপির দীর্ঘদিনের সখ্যতা কখনোই ভাঙার নয়। এটিকে বিএনপির সাময়িক কৌশল বলেও মনে করছেন তারা। বিএনপি কৌশলগত কারণে আন্দোলন সফল করার জন্য, ভবিষ্যতেও নির্বাচনে জেতার জন্য জামাতকে ছাড়বে বলে আমার মনে হয় না। কৌশলগত কারণে একটু জামাত থেকে নিজেকে দূরে রাখছে। সেদিন মঞ্চে না থাকাটা সেটি একটি কৌশল মাত্র। সুতরাং তারা কখনো যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করবেন কিনা আমি সেটা জানি না, এবং তাদের মূল রাজনীতিতে হচ্ছে যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে।
আওয়ামী লীগ নেতারা বলেন, জামাত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা বলেন, স্বাধীনতার পক্ষে শক্তিগুলোর মতো বিএনপিকেও জামাতের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে প্রস্তাব দিতে হবে। তাদেরকে স্পষ্ট করে বলতে হবে যে আমরা এখন থেকে 18 দলীয় জোটে জামাত নেই, জামাতকে বের করে দেওয়া হয়েছে। একই সাথে অন্যান্য জঙ্গি সংশ্লিষ্ট সংগঠনগুলোকেও বের করে দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে তাদের একটা সুস্পষ্ট ভূমিকা জাতির সামনে তুলে ধরতে হবে। আরেকটি হলো যে এই যে জামাত আপনার স্বাধীনতার মুক্তিযুদ্ধের মূল চেতনায় যে বিশ্বাস করে না, এই জিনিসগুলো থেকেও তাদেরকে বক্তব্যের মাধ্যমে জাতির সামনে এটা পরিষ্কার করতে হবে। জামাত বিষয়ে ঐকমত্য না হলে বিএনপির সঙ্গে সংলাপ ও সমঝোতার কোনো সম্ভাবনা নেই বলেও জানান আওয়ামী লীগের এই সাবেক দুই মন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। নিচে স্বপ্নধারা আবাসন সংবাদ বিরতি, সাথেই থাকুন। ফিরে এসে থাকছে মালয়েশিয়ায় ধরা পড়া ও অবৈধ বাংলাদেশিদের ব্যাপারে কিছুই করবে না সরকার, সাফ জানালেন প্রবাসী কল্যাণ সচিব। আজ বাদ ফজর শুরু হয়েছে 48তম বিশ্ব ইজতেমা। ময়দানে জড়ো হয়েছেন দেশ বিদেশের মুসল্লিরা। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। মালয়েশিয়ায় ধরা পড়া এবং বারবার সুযোগ দেওয়ার পরও যেসব বাংলাদেশি বৈধ হতে পারেনি তাদের ব্যাপারে সরকারের কিছুই করার নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব ডক্টর জাফর আহমেদ খান। ইমরুল কায়েসের রিপোর্ট। মালয়েশিয়া কাজ করে প্রায় 5 লাখ বাংলাদেশি শ্রমিক। গত কয়েক মাসে দেশটির সরকারের দেওয়া সুযোগ নিয়ে এ পর্যন্ত প্রায় 3 লাখ বাংলাদেশি বৈধ হয়েছে। নানা কারণে প্রায় 2 লাখ বাংলাদেশি শ্রমিক বৈধ হতে পারেননি। এরই মধ্যে চলতি মাসের 21 তারিখ মধ্যরাত থেকে মালয় সরকার অবৈধদের ধরতে চিরুনি অভিযান শুরু করেছে। এতে অনেক অবৈধ বাংলাদেশি ধরা পড়লেও মালয়েশিয়ায় দেশের ভাবমূর্তি রক্ষায় সরকার আটকদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন প্রবাসী সচিব। অবৈধদের ব্যাপারে আমাদের কোনো এতটুকু কোনো কিছু করণীয় নাই, করাটা ঠিকও হবে না। তাহলে আমাদের টোটাল মালয়েশিয়ার শ্রম বাজারের প্রতি একটা নেগেটিভ একটা অ্যাটিটিউড, একটা ধারণার সৃষ্টি হবে। বিভিন্ন এজেন্সির অপতৎপরতার কারণে মালয়েশিয়ায় সরকারিভাবে কাঙ্ক্ষিত মাত্রায় লোক পাঠানো সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। আমরা যে কাঙ্ক্ষিত মাত্রায় যাওয়ার কথা ছিল সেইভাবে এখনো যায়নি। তার প্রধানতম কারণ হলো G2G যাতে সাকসেসফুল না হয়, এটার জন্য এক শ্রেণীর লোক এজেন্সি বরাবরই লেগে আছে, তারা বিভিন্নভাবে এখানে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। গত বছরের তুলনায় এবছর বিদেশে বেশি সংখ্যায় শ্রমিক যাবে বলে আশা প্রবাসী সচিবের। সরকারি ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আজ শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে 48তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চলবে 26 জানুয়ারি পর্যন্ত। ইজতেমার ময়দানে এরই মধ্যে জড়ো হয়েছেন বিশ্ব মুসল্লিরা। আরও অনেকেই এখনও যাচ্ছেন টঙ্গীর দিকে। অনেকে খুঁজে ফিরছেন পুরনো সহযাত্রীকে। মূল অনুষ্ঠান শুরুর আগে তারা সেরে নিচ্ছেন কুশলাদি। বন্ধুত্ব ঝালাইয়ের সুযোগ থাকায় ইজতেমা এখন অনেকের জন্য মিলন মেলা। নিজ বন্দেগীর পাশাপাশি ধর্মপ্রচারের এই সুযোগ 48 বছর ধরে পাচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা। বৃদ্ধ এবং বিদেশি মুসল্লিদের তত্ত্বাবধানে এগিয়ে এসেছে তরুণ প্রজন্ম। বিশ্ব ইজতেমার ময়দানকে ইবাদতের পুণ্যভূমিতে পরিণত করতে বেশ কয়েকদিন ধরে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন অনেকে। মুসল্লিদের সব ধরনের সুযোগ সুবিধা দিতে একই সাথে কাজ করছে সেনাবাহিনীও। নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে ইজতেমার ময়দানে 5 স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর নিরাপত্তা কর্মীরাও। ইজতেমার পরবর্তী পর্ব শুরু হবে 31 জানুয়ারি। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ সুদানে চলমান সহিংসতা বন্ধে অস্ত্রবিরতি চুক্তি সই করেছে সরকার ও বিদ্রোহী গেরিলারা। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় দীর্ঘ বৈঠকের পর সমঝোতায় পৌঁছে অস্ত্রবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। চুক্তি অনুযায়ী দক্ষিণ সুদানের স্থানীয় সময় শনিবারের ভেতর অস্ত্রবিরতি কার্যকর করবে সরকারি সেনা ও বিদ্রোহীরা। 7 ফেব্রুয়ারি শান্তি আলোচনার পরবর্তী তারিখ ঘোষণা করা হয়েছে।
অস্ত্রবিরতি চুক্তি নিয়ে বিদ্রোহী গেরিলা প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করলেও এর ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সরকারি প্রতিনিধিরা। শান্তি আলোচনার প্রাথমিক সফলতাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে শান্তি আলোচনার সফলতার জন্য 11 বিদ্রোহী নেতাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। দক্ষিণ সুদানে 15 ডিসেম্বর থেকে শুরু হওয়া সহিংসতায় অন্তত 10,000 নিহত এবং 5 লক্ষাধিক মানুষ গৃহহীন হয়। এবার খেলার সংবাদ। ক্রিকেট। আইসিসির টেস্ট খেলুড়ে দেশগুলোকে দ্বিস্তর করার প্রস্তাবের পক্ষ বিপক্ষ নিয়ে এখনই কোনো প্রকার মনোভাব প্রকাশ করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার জরুরি সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, অন্য দেশগুলোর সাথে আলোচনা করে পরিস্থিতি বুঝে আইসিসির সভায় এ বিষয়ে মত জানানো হবে। আগামী 27, 28 ও 29 জানুয়ারি দুবাইয়ে বসবে আইসিসির সভা। মানিক মাহমুদের রিপোর্ট। অনেকটা তড়িঘড়ি করে বিসিবির এই জরুরি সভার আয়োজন। আইসিসির টেস্ট খেলুড়ে দেশগুলোকে দ্বিস্তর করার প্রস্তাব নিয়ে নানা আলোচনা উঠে এসেছে গণমাধ্যমে। প্রস্তাব বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, এমন কথা বলেছেন অনেক ক্রিকেটার। গুরুত্বপূর্ণ এই বিষয়টির সাথে আরও কিছু এজেন্ডা নিয়ে বিস্তর আলোচনা হয় সভায়। তবে আইসিসির এই প্রস্তাবে বিসিবির অবস্থান পরিষ্কার করেননি বোর্ড সভাপতি, বরং সিদ্ধান্তের ভার পরিস্থিতির উপর ছেড়ে দিয়ে 27 জানুয়ারি শুরু হওয়া আইসিসি সভায় যোগ দিতে আগেভাগে দুবাই যাবেন নাজমুল হাসান। আমাদের যে মনোভাবই থাক না কেন, এটা আমরা এখন প্রকাশ করতে চাই না। অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে আমাদেরকে। পরিস্থিতি ওখানে কি বলে, অন্যান্য দেশের সাথে কথা বলে বুঝতে হবে কি হচ্ছে, তাদের মতামত কি, এবং ওই মুহূর্তে যেটা মনে হয় যে বেস্ট ডিসিশন টু টেক, অবশ্যই আমরা সেটাই নিব। বোর্ড সভাপতি বলেছেন, টেস্ট রেটিংয়ে বাংলাদেশের অবস্থানের কারণেই দোটানায় বিসিবি। বাংলাদেশের রেটিং হচ্ছে টেস্টে 17 স্কোর, আমাদের 17 না 18। আমরা যদি এই 8-এ উঠতে চাই, আমার মনে হয় না 10 বছর আমরা টেস্ট ম্যাচ খেলো এটাতে যেতে পারবো। আমি কোনো সুযোগই খুঁজে পাচ্ছি না। যেটা ওরা বলছে যে এটা করলে একটা সুবিধা হচ্ছে, ওদের সাথে খেলে আসতে পারলে যদি আমরা জিততে পারি, তাহলে আমাদের একটা সুযোগ থাকছে। আমরা 8 নাম্বার 8কে চ্যালেঞ্জ করে হারলেই আমরা 8 নম্বরে চলে যাচ্ছি। ধরেন আমরা একটা জিনিস অবজেক্ট করলাম, কিন্তু জিনিসটা পাস হয়ে গেল, তখন ওরা, এখন তো তাও ওরাদেরকে আমরা বলতে পারি যে চলো আসো খেলি আমাদের সাথে, তখন ওরা আমাদের সাথে কি বিহেভটা করবে সেটা জানি না। সভায় শ্রীলঙ্কা সিরিজের জন্য তামিম ইকবালকে জাতীয় দলের সহ-অধিনায়ক করা সহ বিসিবির বেতন কাঠামোয় চুক্তিভুক্ত 12 জন ক্রিকেটারের মেয়াদ নবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। বিপিএল ম্যাচ ফিক্সিং প্রসঙ্গ। বিপিএল ম্যাচ ফিক্সিং ট্রাইব্যুনালের শুনানিতে আজ উপস্থিত ছিলেন অন্যতম অভিযুক্ত মোহাম্মদ আশরাফুল। পঞ্চম দিনের মতো গুলশানের বেচ গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে শুনানি। মিডিয়ায় মোহাম্মদ আশরাফুলের স্বীকারোক্তির মধ্য দিয়ে মূলত ফাঁস হয় বিপিএল ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা। এরপর আইসিসির তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে বিসিবি গঠন করে বিপিএল ম্যাচ ফিক্সিং ট্রাইব্যুনাল। 24 নভেম্বর 2013 সালে প্রথম শুনানির পর 19 জানুয়ারি 2014-তে আবার শুরু হয় শুনানি। মাঝে একদিন বিরতি দিয়ে টানা 21, 22 ও 23 তারিখে শুনানি হয়েছে। বৃহস্পতিবার ফিক্সিংয়ে অন্যতম অভিযুক্ত আশরাফুলকে দ্বিতীয় দফায় জেরা করা হয় ট্রাইব্যুনালে। সকাল থেকে বিকেল পর্যন্ত দীর্ঘক্ষণ চলে শুনানি। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি খাদিমুল ইসলাম রোববার আবারও ট্রাইব্যুনালে হাজির হতে আশরাফুলকে নির্দেশ দিয়েছেন। সেদিন ক্রস এক্সামিনে মুখোমুখি করা হবে তাকে। বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের 2টি ম্যাচ ছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচেও ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে আশরাফুলের বিপক্ষে। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উপজেলা নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত, অংশ নিতে পারবেন জামায়াত নেতারাও। দ্বিতীয় দফায় 117 উপজেলায় ভোট গ্রহণ 27 ফেব্রুয়ারি। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক হামলা বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বললেন, সন্ত্রাস দমনে যতটা কঠোর হওয়া দরকার ততটাই হবে সরকার। সংখ্যালঘু নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তদন্তে 4টি কমিটি গঠন বিএনপির। নেতারা বললেন, দলকে দুর্বল করতেই আটক শীর্ষ পর্যায়ের নেতৃত্ব। সরকারকে সংলাপের তাগিদ এবার চীনের। বেগম জিয়াকে উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান যোগাযোগ মন্ত্রীর। নাসিম বললেন, সংলাপের কোনো সুযোগ নেই।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।